রেলওয়ে স্টেশনে উদাস হয়ে বসে থাকা মেয়েটির সত্যি ঘটনা শুনে অজানা ছেলেটি প্ল্যাটফর্মেই তার মাথায় সিঁদুর ভরে দিল। তারপর যা ঘটল সবাই হতবাক হয়ে গেল। দোস্ত, ভোপাল শহরের রাজাভোজ রেলওয়ে স্টেশন সেই সন্ধ্যায়ও রোজকার মতো লোকজনের আনাগোনায় ভরা ছিল, কিন্তু সেই ভিড়ের মাঝে প্ল্যাটফর্মের এক কোণে একটি মেয়ে চুপচাপ বসেছিল। তার নাম সন্ধ্যা। সন্ধ্যার চোখ ফোলা ছিল, যেন সে অনেক ঘন্টা ধরে কাঁদছিল। সে কখনো সামনে দিয়ে যাওয়া ট্রেনের দিকে তাকাত, কখনো নিচের পটরির দিকে। তার মুখে এক অদ্ভুত উদাসীনতা ছিল, যেন তার ভিতরে সব কিছু শেষ হয়ে গিয়েছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোকেরা আসা যাওয়ার সময় তাকে দেখছিল ঠিকই, কিন্তু কেউ তার কাছে গিয়ে কিছু জিজ্ঞাসা করার সাহস করছিল না। সন্ধ্যার মন খুব ভারী ছিল। তার মনে হচ্ছিল জীবন তার সঙ্গে খুব বড় রসিকতা করেছে। কয়েক বছর আগেও তার জীবন একেবারে আলাদা ছিল। সে ঝাঁসির কাছে এক ছোট কসবায় তার মা বাবার সঙ্গে থাকত। তার বাবা স্কুলে শিক্ষক ছিলেন এবং মা ঘর সামলাতেন। ঘর খুব ধনী ছিল না, কিন্তু ভালোবাসা অনেক ছিল। সন্ধ্যা ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল। তার মা বাবা সবসময় বলতেন যে মেয়ে পড়াশোনা করে কিছু বড় কাজ করবে। সেই আশায় সে কলেজের পড়াশোনা শেষ করল এবং চাকরির খোঁজে ভোপাল চলে এলো। শহর তার কাছে একেবারে নতুন ছিল। প্রথমে তার খুব ভয় লাগত, কিন্তু ধীরে ধীরে সে সব কিছু সামলাতে শিখে গেল। তাকে একটা ছোট কোম্পানিতে চাকরি মিলে গেল। কোম্পানির কাজ ছিল অনলাইন মালপত্রের ডেলিভারির ব্যবস্থাপনা করা। সন্ধ্যা সেখানে খুব সততার সঙ্গে কাজ করত। অফিসের লোকেরাও তার উপর খুশি থাকত। কিন্তু সেখানেই তার দেখা হয়ে গেল এমন একজনের সঙ্গে যে তার জীবন একেবারে বদলে দিল। সেই ছেলের নাম রোহিত। রোহিত একই কোম্পানিতে কাজ করত। শুরুর দিকে সে খুব সাহায্যকারী মনে হতো। যখনই সন্ধ্যার কোনো কাজে সমস্যা হতো, রোহিত তৎক্ষণাৎ কার সাহায্য করে দিত। ধীরে ধীরে দুজনের কথাবার্তা বাড়তে লাগলো। অফিসের ছোট ছোট কথা, চায়ের ব্রেক, হাসি ঠাট্টার মাঝে দুজন কাছাকাছি আসতে লাগলো। রোহিত সবসময় সন্ধ্যার সঙ্গে খুব ভালোভাবে কথা বলতো। সে তাকে এই অনুভূতি দিত যে সে তার কাছে খুব বিশেষ। একদিন সে সন্ধ্যাকে বলল, সন্ধ্যা, আমার মনে হয় আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। এটা শুনে সন্ধ্যা প্রথমে চমকে গিয়েছিল। সে কখনো এভাবে ভাবেনি। কিন্তু রোহিত বারবার তার সঙ্গে তার মনের কথা বলতে লাগলো। সে বলল যে সে বিয়ে করতে চায় এবং জীবন একজন সত্যিকারের মানুষের সঙ্গে কাটাতে চায়। ধীরে ধীরে সন্ধ্যার মনও গলে গেল। তার মনে হলো যে হয়তো রোহিত সত্যিই তাকে ভালোবাসে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর হতে লাগলো। কিন্তু এর মাঝে সন্ধ্যাকে একটা বিষয় সবসময় খটকা দিত। রোহিত কখনো তাকে তার পরিবারের সঙ্গে পরিচয় করাতো না। যখনই সন্ধ্যা এই বিষয়ে জিজ্ঞাসা করত, সে হেসে বিষয়টা এড়িয়ে যেত। কখনো বলতো এখনো সময় হয়নি, কখনো বলতো বাড়ির লোকেরা খুব কড়া। সন্ধ্যার কাছে এটা অদ্ভুত লাগতো ঠিকই, কিন্তু সে খুব জোর দেয়নি। একদিন রোহিত তাকে বলল, আমাকে অন্য শহরে ভালো চাকরি মিলেছে। তুমি যদি চাও তো আমরা দুজনে সেখানে নতুন করে শুরু করতে পারি। সন্ধ্যা জিজ্ঞাসা করল, কিন্তু বিয়ে? রোহিত হেসে বলল, সেখানে গিয়ে মন্দিরে বিয়ে করে নেব। তখন সন্ধ্যার মনে হলো যে হয়তো এটাই সঠিক সময়। সে তার মা বাবাকে ফোন করে সব কিছু বলার চেষ্টা করল, কিন্তু যখন সে রোহিতের কথা বলল তখন তার বাবা স্পষ্ট করে না করে দিলেন। তিনি বললেন, বিনা জেনে চিনে কারোর সঙ্গে যাওয়া ঠিক নয়। কিন্তু সেই সময় সে তার সিদ্ধান্তে অনড় রইল। তার মনে হলো তার মা বাবা তাকে বুঝছেন না। কয়েকদিন পর সে রোহিতের সঙ্গে ভোপাল ছেড়ে অন্য শহরে চলে গেল। শুরুর কয়েকদিন ঠিকঠাক ছিল, কিন্তু ধীরে ধীরে রোহিতের আচরণ বদলাতে লাগলো। সে প্রায়ই দেরি করে রাতে বাড়ি ফিরত। অনেকবার ফোন বন্ধ থাকত এবং সন্ধ্যার সঙ্গে ঠিকমতো কথাও বলতো না। একদিন সন্ধ্যা সরাসরি জিজ্ঞাসা করল, রোহিত, তুমি আমার সঙ্গে বিয়ে কবে করবে? রোহিত বিরক্ত হয়ে বলল, সব সময় বিয়ে বিয়ে করো না। তার এই বদলে যাওয়া আচরণ দেখে সন্ধ্যার সন্দেহ হতে লাগলো। কয়েকদিন পরই তাকে এমন এক সত্যি জানা গেল যা তার পুরো দুনিয়া নাড়িয়ে দিল। সে জানতে পারল যে রোহিত আগে থেকেই বিবাহিত। শুধু তাই নয়, সে অনেক মেয়েকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ফাঁসিয়ে তাদের সুবিধা নিত। যখন সন্ধ্যা এই বিষয়ে তার কাছে জিজ্ঞাসা করল, তখন রোহিত উল্টো তাকেই দোষ দিতে লাগলো। সে বলল যদি সে কাউকে কিছু বলে তাহলে সে তাকে বদনাম করে দেবে। এটা শুনে সন্ধ্যা একেবারে ভেঙে পড়ল। সে সেদিনই রোহিতের বাড়ি ছেড়ে চলে গেল। কিন্তু এখন তার কোথাও যাওয়ার জায়গা ছিল না, না চাকরি ছিল, না কোনো সহায়তা। আর সবচেয়ে বড় কথা, সে তার মা বাবার সঙ্গেও সম্পর্ক প্রায় ভেঙে ফেলেছিল। এই সব কিছু ভাবতে ভাবতে আজ সে ভোপালের এই রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছিল। সন্ধ্যা প্ল্যাটফর্মের দেওয়ালে হেলান দিয়ে বসেছিল। একটা ট্রেন জোরে আওয়াজ করে প্ল্যাটফর্ম পার হয়ে গেল। সে পাটরির দিকে তাকালো। তার মনে বারবার একটা চিন্তা আসছিল, যদি এখনই সব শেষ হয়ে যায় তাহলে হয়তো সব সমস্যা শেষ হয়ে যাবে। কিন্তু ঠিক সেই সময় প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাওয়া এক যুবক হঠাৎ থেমে গেল। তার চোখ সন্ধ্যার উপর পড়েছিল। সে কিছুক্ষণ দূরে দাঁড়িয়ে তাকে দেখল। তারপর ধীরে ধীরে তার পাশ এই দিকেই এগোতে লাগলো এবং সে ধীরে ধীরে সন্ধ্যার কাছে এসে দাঁড়ালো। কয়েক মুহূর্ত সে চুপচাপ সন্ধ্যাকে দেখতে লাগলো। তার মুখের উদাসীনতা স্পষ্ট দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল যেন সে অনেকক্ষণ ধরে কোনো গভীর চিন্তায় ডুবে আছে। যুবকের মনে হলো যে এই মেয়েটি কোনো বড় সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। সে একটু ইতস্তত করে ধীর গলায় বলল,
যদি আপনি খারাপ না মানেন তাহলে কি আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? সন্ধ্যা প্রথমে তার দিকে তাকালোই না। সে একইভাবে সামনের দিকে তাকিয়ে রইল, যেন কিছু শোনেইনি। যুবক কয়েক সেকেন্ড সেখানে দাঁড়িয়ে রইল, তারপর আরেকটু কাছে এসে বলল, আমি অনেকক্ষণ ধরে আপনাকে দেখছি। আপনি বারবার পাটরির দিকে তাকাচ্ছেন। কোথাও আপনার মনে কোনো খারাপ চিন্তা আসছে তো না? এবার সন্ধ্যা ধীরে ধীরে মাথা তুলে তার দিকে তাকালো। তার চোখে ক্লান্তি ও যন্ত্রণা স্পষ্ট দেখা যাচ্ছিল। সে হালকা বিরক্তির সঙ্গে বলল, আপনার এতে কি দরকার? আপনি আপনার কাজ করুন। যুবক শান্ত গলায় বলল, ঠিক কথা, আমার কোনো দরকার নেই, কিন্তু যদি কারো জীবন বিপদে থাকে এবং আমরা দেখেও কিছু না করি, তাহলে পরে হয়তো নিজেকে ক্ষমা করা কঠিন হয়ে যায়। তার এই কথা শুনে সন্ধ্যা কয়েক সেকেন্ড চুপ করে হইল। হয়তো তার কথাগুলো সোজা তার হৃদয়ে পৌঁছে গিয়েছিল। সে ধীরে ধীরে বলল, আমার জীবনে আর কিছু বাকি নেই, তাই কারো কোনো ফারাকও পড়বে না। যুবক পাশের বেঞ্চে বসতে বসতে বলল, এমন কথা বলবেন না, এই দুনিয়ায় প্রত্যেক মানুষের জীবনের দাম আছে। সন্ধ্যা হালকা হাসল, কিন্তু সেই হাসিতে যন্ত্রণা ভরা ছিল। সে বলল, আপনি জানেন না আমার সঙ্গে কি হয়েছে। যুবক বলল, ঠিক আছে, আপনি যদি বলতে চান তাহলে বলতে পারেন, না বলতে চাইলে কোনো সমস্যা নেই, কিন্তু মনের কথা বলে দিলে অনেক সময় মন হালকা হয়ে যায়। কিছুক্ষণ দুজনের মাঝে চুপচাপ ছিল। প্ল্যাটফর্মে আরেকটা ট্রেন এসে থামল। লোকজনের আওয়াজ গুঞ্জন করতে লাগলো, কিন্তু তাদের দুজনের চারপাশে যেন আলাদা নীরবতা ছিল। কিছুক্ষণ পর সন্ধ্যা ধীরে ধীরে তার পুরো ঘটনা বলতে শুরু করলো। সে বলল কিভাবে সে একজন মানুষের ওপর বিশ্বাস করেছিল এবং সেই মানুষটিই তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে গিয়েছিল। সে বলল কিভাবে সে সবকিছু ছেড়ে তার সঙ্গে চলে গিয়েছিল এবং পরে জানতে পেরেছিল যে সেই ছেলে আগে থেকেই বিবাহিত। যুবক চুপচাপ তার কথা শুনতে লাগলো। সে মাঝে কোনো প্রশ্ন করল না। যখন সন্ধ্যা তার কথা শেষ করল, তখন তার চোখে আবার অশ্রু এসে গেল। সে বলল, এখন বলুন আমি কি করব? বাড়ি ফিরে গেলে মা বাবাকে কি মুখ দেখাবো? এখানে থাকলে কোনো সহায়তা নেই, চাকরিও নেই। এমন অবস্থায় বেঁচে থাকার কি অর্থ? যুবক একটা গভীর শ্বাস নিল এবং কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, জীবনে যদি একজন মানুষ খারাপ বেরিয়ে যায়, তার মানে এই নয় যে পুরো দুনিয়াটাই খারাপ। সন্ধ্যা তার দিকে তাকালো, যেন তার কথা বুঝতে পারেনি। যুবক আরও বলল, আপনার মনে হয় আপনার জীবন শেষ হয়ে গেছে, কিন্তু সত্যি কথা হলো আসল জীবন তো এখনও শুরুই হয়নি। সন্ধ্যা মাথা নিচু করে নিল। সে কিছু বলতে পারল না। যুবক কিছুক্ষণ ভেবে বলল, আপনি যদি চান তাহলে আমার সঙ্গে চলে আসতে পারেন। সন্ধ্যা তৎক্ষণাৎ মাথা তুলে অবাক হয়ে তার দিকে তাকাতে লাগলো। সে জিজ্ঞাসা করল, আপনার সঙ্গে? কিন্তু কেন? যুবক শান্ত স্বরে উত্তর দিল, আমার মা খুব অসুস্থ থাকেন, বাড়িতে তার দেখাশোনা করার কেউ নেই। আমি চাকরি করি, তাই সবসময় বাড়িতে থাকতে পারি না। আপনি যদি চান তাহলে কিছুদিনের জন্য আমার বাড়িতে থাকতে পারেন এবং আমার মায়ের খেয়াল রাখতে পারেন। সন্ধ্যা তৎক্ষণাৎ না করে বলল, না, এটা সম্ভব নয়। যুবক জিজ্ঞাসা করল, কেন? সন্ধ্যা বলল, কারণ লোকে কি বলবে? একটা অচেনা মেয়ে কোনো ছেলের বাড়িতে গিয়ে থাকতে শুরু করলে লোকে নানা রকম কথা বলবে। আমি চাই না আমার জন্য কারো ওপর আঙুল তোলা হোক। যুবক তার কথা মনোযোগ দিয়ে শুনল। তারপর কিছুক্ষণ ভাবল। তার মুখে হালকা হাসি ফুটে উঠল, যেন তার মাথায় কোনো উপায় এসেছে। সে হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, আপনি এখানে বসুন, আমি এক্ষুনি আসছি। এই বলে সে দ্রুত পায়ে প্ল্যাটফর্মের বাইরের দিকে চলে গেল। সন্ধ্যা তাকে যেতে দেখতে লাগলো। তার বুঝতে পারছিল না যে সে হঠাৎ কোথায় চলে গেল। তার মনে অনেক প্রশ্ন উঠতে লাগলো। প্রায় 5 মিনিট পর সেই যুবক আবার প্ল্যাটফর্মে দেখা গেল। তার হাতে কিছু ছিল যা সে সাবধানে ধরে হাঁটছিল। সে সোজা সন্ধ্যার সামনে এসে দাঁড়ালো। সন্ধ্যা অবাক হয়ে তার দিকে তাকালো। পরের মুহূর্তেই সে নিজের হাতে রাখা সিঁদুর তুলে হঠাৎ সন্ধ্যার মাথায় ভরে দিল। সন্ধ্যা কয়েক সেকেন্ড একেবারে স্থির হয়ে বসে রইল। তার বুঝতেই পারছিল না যে এক্ষুনি কি হয়ে গেল। তার চোখ অবাক হয়ে বড় হয়ে গেল। আশপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজনও এই দৃশ্য দেখে থমকে গেল। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা 2-3 জন লোক নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে লাগলো, যেন তাদের বুঝতেই পারছিল না যে এসব হঠাৎ কিভাবে হয়ে গেল। সন্ধ্যা ধীরে ধীরে নিজের হাত দিয়ে নিজের মাথা স্পর্শ করল। তার হাতে হালকা সিঁদুর লেগে গেল। সে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো এবং রাগ ও অবাক হয়ে সেই যুবকের দিকে তাকাতে লাগলো। এটা আপনি কি করলেন? তার গলা কাঁপছিল। যুবক একেবারে শান্ত হয়ে দাঁড়িয়েছিল। তার মুখে কোনো ঘাবড়ানি ছিল না, বরং এক অদ্ভুত আত্মবিশ্বাস দেখা যাচ্ছিল। সে ধীরে ধীরে বলল, এখন আর কেউ প্রশ্ন করবে না। সন্ধ্যা তার কথা শুনে আরও বেশি বিভ্রান্ত হয়ে গেল। সে জোরে বলল, আপনি জানেনও কি আপনি কি করেছেন? বিয়ে কোনো মজার ব্যাপার নয়। যুবক মাথা নিচু করে বলল, আমি জানি, কিন্তু আমি এটা কোনো মজা করে করিনি। সন্ধ্যা কিছু বলতে চাইছিল, কিন্তু তার কথাগুলো যেন গলায় আটকে গেল। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কয়েকজন লোক এখন তাদের চারপাশে জড়ো হতে লাগলো। একজন বয়স্ক লোক সামনে এগিয়ে এসে বলল, বাবা, কি ব্যাপার, সব ঠিক তো? যুবক সম্মানের সঙ্গে তার দিকে তাকিয়ে বলল, সব ঠিক আছে আঙ্কেল। তারপর সে সন্ধ্যার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, আপনি নিজেই বলেছিলেন যে লোকে কি বলবে। এখন আর কেউ কিচ্ছু বলবে না। এখন যদি আপনি আমার বাড়িতে যান, তাহলে লোকে এটাই বুঝবে যে আপনি আমার স্ত্রী।
সন্ধ্যা কয়েক মুহূর্ত তাকে দেখতে লাগল। তার মনে অনেক কথা ঘুরছিল। তার বুঝতে পারছিল না যে এই মানুষটিকে কি বলা যায়, পাগল, অদ্ভুত নাকি ভালো। সে ধীর গলায় বলল, কিন্তু আপনি এত বড় সিদ্ধান্ত বিনা জিজ্ঞাসায় কিভাবে নিয়ে নিলেন? যুবক হালকা হাসির সঙ্গে উত্তর দিল, কারণ সেই মুহূর্তে আমার কাছে এটাই সঠিক মনে হয়েছিল। যদি আমি আপনাকে এখানে একা ছেড়ে দিতাম তাহলে হয়তো সারা জীবন আমার অনুতাপ হতো। সন্ধ্যার কাছে এখন আর কোনো কথা বাকি ছিল না। তার মনের ঝড় ধীরে ধীরে শান্ত হতে লাগল। প্রথমবার তার মনে হলো যে হয়তো এমন কেউ আছে যে কোনো স্বার্থ ছাড়াই তার সাহায্য করতে চায়। কিছুক্ষণ পর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোকেরাও ধীরে ধীরে সেখান থেকে সরে যেতে লাগল। তাদের বুঝতে পেরেছিল যে এখন বিষয়টা শান্ত হয়ে গেছে। সন্ধ্যা ধীরে ধীরে জিজ্ঞাসা করল, আপনার নাম কি? যুবক উত্তর দিল, আমার নাম বিবেক। সন্ধ্যা মাথা নাড়ল এবং কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, আর যদি আমি আপনার সঙ্গে চলে যাই তাহলে? বিবেক বলল, তাহলে আপনি কয়েকদিন আমার বাড়িতে থাকতে পারেন। যতদিন না আপনার মনে হয় যে আপনার জীবন সামলে উঠেছে ততদিন। তারপর যদি আপনি চলে যেতে চান তাহলে একদম চলে যেতে পারবেন। আমি আপনাকে কখনো আটকাবো না। সন্ধ্যা তার চোখের দিকে তাকালো। সেখানে সে কোনো লোভ, কোনো স্বার্থ দেখতে পেল না। সে গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে বলল, ঠিক আছে, আমি আপনার সঙ্গে যাচ্ছি। বিবেক স্বস্তির শ্বাস ফেলল। সে ধীরে ধীরে বলল, চলুন দুজনে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পড়ি। রাত ধীরে ধীরে গাঢ় হতে লাগল। স্টেশনের বাইরে অটো ও রিক্সা দাঁড়িয়েছিল। রাস্তায় হালকা আলো ছড়িয়েছিল। বিবেক একটা অটো থামালো এবং দুজনে তাতে উঠে বসল। কিছুক্ষণ দুজনের মাঝে কোনো কথা হলো না। অটো শহরের রাস্তা দিয়ে গিয়ে ধীরে ধীরে একটা পুরনো মহল্লার দিকে এগোতে লাগল। প্রায় 20 মিনিট পর অটো একটা ছোট বাড়ির সামনে এসে থামল। বিবেক ভাড়া দিয়ে সন্ধ্যার দিকে তাকিয়ে বলল, এটাই আমার বাড়ি। সন্ধ্যা চারদিকে চোখ বুলিয়ে দেখল। বাড়িটা খুব বড় ছিল না। একটা ছোট আঙিনা, সামনে কাঠের দরজা এবং পাশে একটা ছোট জানালা। বিবেক দরজায় খটখট করল। কয়েক সেকেন্ড পর ভিতর থেকে একটা দুর্বল গলা শোনা গেল, কে বাবা? দরজা ধীরে ধীরে খুলে গেল। সামনে প্রায় 60 বছরের এক মহিলা দাঁড়িয়েছিলেন। তার মুখ ক্লান্ত ছিল, কিন্তু চোখে মমতা স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি প্রথমে বিবেককে দেখলেন, তারপর সন্ধ্যার দিকে নজর গেল। তিনি একটু অবাক হয়ে বললেন, বাবা, এ কে? বিবেক হালকা হাসির সঙ্গে উত্তর দিল, মা, ইনি আপনার বৌমা। মহিলা কয়েক সেকেন্ড দুজনকে দেখতে লাগলেন। তাদের বিশ্বাসই হচ্ছিল না যে তার ছেলে হঠাৎ বিয়ে করে বাড়ি চলে এসেছে, কিন্তু পরের মুহূর্তেই তার মুখে খুশির হালকা আভা ফুটে উঠল। তিনি তৎক্ষণাৎ দরজা পুরোপুরি খুলে দিয়ে বললেন, আরে ভিতরে এসো বাবা। সন্ধ্যা ধীরে ধীরে বাড়ির ভিতর পা রাখতে লাগল, কিন্তু তার মনে তখনও একটা প্রশ্ন ঘুরছিল যে সত্যিই কি তার জীবন এখন বদলাতে চলেছে? খ্যার দোস্ত, সন্ধ্যা ধীরে ধীরে সেই ছোট বাড়ির ভিতর পা রেখে সামনে এগোতে লাগল। বাইরের হালকা আলো এখন পিছনে পড়ে গিয়েছে এবং বাড়ির ভিতর একটা শান্ত পরিবেশ ছিল। বাড়িটা খুব বড় ছিল না, কিন্তু তাতে একটা আপন ভাব অনুভব হচ্ছিল। দেওয়ালগুলো সাধারণ ছিল, মেঝেতে পুরনো কিন্তু পরিষ্কার চাটাই পাতা ছিল, আর এক কোণে ভগবানের ছোট ছবির সামনে প্রদীপ জ্বলছিল। সেই হালকা আলোয় পুরো ঘরটা খুব সাদাসিধে কিন্তু সুখের মতো লাগছিল। সন্ধ্যা দরজার কাছেই থেমে গেল। তার পা যেন সামনে এগোতে ইতস্তত করছিল। তার বুঝতে পারছিল না যে সে এখানে অতিথি, সাহায্য নিতে এসেছে নাকি সত্যিই কারোর স্ত্রী হয়ে এই বাড়িতে এসেছে। বিবেকের মা ধীরে ধীরে তার দিকে তাকালেন। তাদের চোখে বয়সের ক্লান্তি অবশ্যই ছিল, কিন্তু তাতে মমতা স্পষ্ট ঝলকাচ্ছিল। তিনি স্নেহের সঙ্গে বললেন, বৌমা, ভিতরে এসো, ওখানে কেন দাঁড়িয়ে আছো? সন্ধ্যা ধীরে ধীরে মাথা নাড়ল এবং ভিতরে চলে এলো। সে পাশে রাখা চেয়ারে বসে পড়ল। তার মাথা নিচু ছিল এবং হাত দুটো পরস্পরকে শক্ত করে ধরেছিল, যেন সে নিজেকে সামলানোর চেষ্টা করছে। বিবেকের মায়ের নজর হঠাৎ তার মাথায় পড়ল। সেখানে লাগা সিঁদুর দেখে তিনি কয়েক মুহূর্তের জন্য চমকে গেলেন। তিনি অবাক হয়ে বিবেকের দিকে তাকিয়ে বললেন, বাবা, তুই তো বলিসনি যে বিয়ে করে ফেলেছিস। বিবেক কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, মা, ব্যাপারটা তেমন নয় যেমন আপনি ভাবছেন। সে গভীর শ্বাস নিয়ে পুরো ঘটনা বলতে শুরু করল। সে বলল কিভাবে সে স্টেশনে সন্ধ্যাকে একা বসে থাকতে দেখেছিল, কিভাবে তার মনে হয়েছিল যে এই মেয়েটি খুব বড় বিপদে আছে, এবং কিভাবে তার ভয় হয়েছিল যে কোথাও সে ভুল পদক্ষেপ না নেয়। সন্ধ্যা চুপচাপ সব শুনতে লাগল। তার বুকের ধড়কন দ্রুত হয়ে যাচ্ছিল। তার ভয় ছিল যে হয়তো বিবেকের মা রেগে গিয়ে তাকে বাড়ি থেকে চলে যেতে বলবেন। কিন্তু যখন বিবেকের কথা শেষ হলো, তখন তার মা খুব শান্তভাবে সন্ধ্যার দিকে তাকালেন। কয়েক মুহূর্ত তিনি তাকে দেখলেন। তারপর ধীরে ধীরে তার কাছে এসে তার কাঁধে হাত রেখে দিলেন। তার স্পর্শ খুব কোমল ছিল, যেন কোনো মা তার সন্তানকে সান্ত্বনা দিচ্ছেন। তিনি খুব নরম গলায় বললেন, বৌমা, মানুষের ভুল হয়ে যায়,
কিন্তু ভুলের জন্য জীবন থেকে হার মানতে হয় না। এটা শুনেই সন্ধ্যার চোখে অশ্রু ভরে গেল। তার ঠোঁট কাঁপতে লাগল। সে ধীর গলায় বলল, মাজি, আমার মনে হয়েছিল যে এখন আমার জীবন শেষ হয়ে গেছে। আমাকে কোথাও জায়গা মিলবে না, কেউ আমাকে আপন করে নেবে না। বিবেকের মা তার হাত ধরে নিলেন। তিনি বললেন, জীবন ভগবানের দেওয়া সবচেয়ে বড় উপহার। একজন মানুষের জন্য এটাকে শেষ করতে হয় না। যে তোমার সঙ্গে অন্যায় করেছে সে তার কর্ম করেছে, কিন্তু তুমি যদি নিজেকে শেষ করে দাও তাহলে তোমার মা বাবার কি হবে? সন্ধ্যা এটা শুনে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। হয়তো এতদিনের যন্ত্রণা আজ বেরিয়ে আসছিল। বিবেক চুপচাপ দাঁড়িয়েছিল। তার মুখে কোনো অহংকার ছিল না যে সে কারোর সাহায্য করেছে, বরং তার মুখে শুধু একটা সন্তোষ ছিল যে হয়তো সে সঠিক সময়ে সঠিক কাজ করেছে। সেই রাতে সন্ধ্যা সেই বাড়িতেই থেকে গেল। রাতে যখন সবাই ঘুমো পড়ল তখন সন্ধ্যা অনেকক্ষণ জেগে রইল। সে ছাদের দিকে তাকিয়ে নিজের জীবন নিয়ে ভাবতে লাগল। মাত্র কয়েক ঘন্টা আগে সে রেলওয়ে স্টেশনে বসে জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু এখন সে একটা নতুন বাড়িতে আছে, যেখানে দুজন মানুষ তাকে আপন করে নেওয়ার চেষ্টা করছে। ধীরে ধীরে তার মনের ভয় কমতে লাগল। পরের সকালে যখন সূর্যের হালকা আলো আঙিনায় এলো তখন সন্ধ্যার চোখ খুলল। বিবেক কাজে যাওয়ার প্রস্তুতি করছিল এবং তার মা ধীরে ধীরে রান্নাঘরে চা বানাচ্ছিলেন। সন্ধ্যা উঠে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর সে রান্নাঘরে গিয়ে ধীরে ধীরে বলল, মাজি, আমি সাহায্য করব? বিবেকের মা হেসে তার দিকে তাকালেন। তিনি বললেন, তুমি যদি সাহায্য করো তাহলে আমার খুব ভালো লাগবে বৌমা। সেদিন প্রথমবার সন্ধ্যা সেই বাড়িতে নিজের হাতে রান্না করল। ধীরে ধীরে দিন কাটতে লাগল। এখন সন্ধ্যা শুধু অতিথি ছিল না, সে বাড়ির অংশ হয়ে গিয়েছিল। সে বিবেকের মায়ের সময় মতো ওষুধ দিত, ঘরের কাজ সামলাত এবং পুরো বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখত। বিবেকের মা প্রায়ই বলতেন, বৌমা, তুই যেদিন থেকে এসেছিস ঘরে আবার রৌনক ফিরে এসেছে। এটা শুনে সন্ধ্যা হালকা হাসত, কিন্তু তার মনের কোনো কোণে তখনও একটা যন্ত্রণা ছিল, নিজের মা বাবা থেকে দূরে থাকার যন্ত্রণা। এক সন্ধ্যায় বিবেক কাজ থেকে ফিরে দেখল যে সন্ধ্যা আঙিনায় চুপচাপ বসে আছে। তার চোখ কোথাও দূরে স্থির হয়ে আছে। বিবেক তার কাছে গিয়ে বসল এবং ধীরে ধীরে বলল, তুমি এখনও নিজের বাড়ির কথা ভাবো, তাই না? সন্ধ্যার চোখ ভরে গেল। সে শুধু ধীরে ধীরে মাথা নাড়ল। কিছুক্ষণ নীরবতার পর বিবেক বলল, তুমি যদি চাও তাহলে আমরা তোমার মা বাবার সঙ্গে দেখা করতে পারি। সন্ধ্যা তৎক্ষণাৎ তার দিকে তাকাল। তার চোখে ভয়ও ছিল, আশাও ছিল। সে কাঁপা গলায় বলল, যদি তারা আমাকে ক্ষমা না করেন? বিবেক খুব শান্ত স্বরে বলল, মা বাবার মন খুব বড় হয়, অনেক সময় তাদের রাগ শুধু যন্ত্রণার কারণে হয়, কিন্তু যখন সেই মেয়ে সামনে দাঁড়ায় তখন তাদের মন নিজে থেকেই গলে যায়। কয়েকদিন পর সত্যিই দুজনে ঝাঁসির উদ্দেশ্যে রওনা দিল। যখন সন্ধ্যা তার পুরনো বাড়ির সামনে দাঁড়ালো তখন তার বুক এত জোরে ধরফর করছিল যে মনে হচ্ছিল বুক থেকে বেরিয়ে যাবে। বিবেক ধীরে ধীরে দরজায় খটখট করল। দরজা খুলে গেল এবং সামনে তার বাবা দাঁড়িয়েছিলেন। কয়েক মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। সন্ধ্যার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। সে কাঁপা গলায় বলল, বাবা, আমার থেকে খুব বড় ভুল হয়ে গিয়েছিল। তার বাবার মুখ কঠিন ছিল, কিন্তু তাদের চোখ ভিজে গিয়েছিল। পরের মুহূর্তেই তিনি নিজের মেয়েকে জড়িয়ে ধরলেন। সন্ধ্যা জোরে জোরে কাঁদতে লাগল। হয়তো সেই কান্না ক্ষমা চাওয়ার ছিল, যন্ত্রণার ছিল এবং একটা নতুন জীবনের শুরুরও ছিল। সেই মুহূর্তে সন্ধ্যার মনে হল যে জীবন কখনো সত্যিই শেষ হয় না। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে জীবন যতই কঠিন হয়ে যাক না কেন, একটা ভুল মানুষ বা একটা ভুল সিদ্ধান্ত পুরো জীবন শেষ করার কারণ হওয়া উচিত নয়। অনেক সময় যখন আমাদের মনে হয় যে সব শেষ হয়ে গেছে, তখনই জীবন আমাদের একটা নতুন সুযোগ দেয়। শুধু দরকার হয় একটু ধৈর্য ধরার এবং সঠিক মানুষকে চিনে নেওয়ার। তোমার মতামত অবশ্যই কমেন্টে লিখো। যদি গল্পটা মনে লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের গল্পে দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রেখো।